একটি পরিপূর্ণ সমালোচনা। তাসনিম জারা, খাদিজাতুল কোবরা সোনিয়া, পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার ও ইলিয়াস হোসেন। এই আলোচনায় আমরা তাসনিম জারা, খাদিজাতুল কোবরা সোনিয়া এবং পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার ও ইলিয়াস হোসেনের কার্যক্রম ও অবদান নিয়ে একটি সামগ্রিক ও তুলনামূলক সমালোচনা করব। লক্ষ্য থাকবে প্রত্যেকের কাজের ইতিবাচক দিকগুলোর পাশাপাশি সম্ভাব্য সীমাবদ্ধতা ও সমালোচনার ক্ষেত্রগুলো তুলে ধরা। তাসনিম জারা, ত্যাগ ও রাজনৈতিক পথের চ্যালেঞ্জ। তাসনিম জারা নিঃসন্দেহে একজন মেধাবী ও ত্যাগী মানুষ। অক্সফোর্ড ও কেমব্রিজের মতো স্বনামধন্য প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা এবং যুক্তরাজ্যে সুপ্রতিষ্ঠিত কর্মজীবন ছেড়ে দেশের রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার দেশপ্রেম ও জনগণের প্রতি অঙ্গীকারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। স্বাস্থ্য সচেতনতামূলক তার ইউটিউব ও ফেসবুক কন্টেন্টগুলো বাংলাভাষী সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সহায় হেলথ কু প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্যের প্রসারেও ভূমিকা রেখেছেন। সমালোচনা। জারার এই মহৎ ত্যাগ সত্ত্বেও তার রাজনৈতিক পথ নিয়ে কিছু প্রশ্ন উঠতে পারে। প্রথমত, তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের, জাতীয় নাগরিক পার্টি, সাথে যুক্ত হয়েছেন। যদিও এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত, তবে এর ফলে তার গ্রহণযোগ্যতা একটি নির্দিষ্ট রাজনৈতিক বলয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে যেতে পারে। তার মতো উচ্চশিক্ষিত ও মেধাবী ব্যক্তির রাজনৈতিক দলের ভেতরকার ক্ষুদ্র গণ্ডিতে আটকে না থেকে বৃহত্তর পরিসরে দেশের জন্য কাজ করার সুযোগ ছিল। রাজনীতিতে আসার পর তার মূলধারার স্বাস্থ্য সচেতনতামূলক কাজ কিছুটা ম্লান হয়ে গেছে, যা সরাসরি জনকল্যাণে নিয়োজিত ছিল। দলের অভ্যন্তরীণ আর্থিক স্বচ্ছতা নিয়ে তার প্রশ্ন তোলা সততার প্রমাণ হলেও দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপটে তা কতটা প্রভাব ফেলছে তা নিয়ে সংশয় থাকতে পারে। অনেকে মনে করেন, রাজনীতিতে এসে তিনি তার মেধা ও যোগ্যতাকে সম্পূর্ণভাবে কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন না, কারণ বাংলাদেশের রাজনীতি এখনও ব্যক্তিকেন্দ্রিক ও প্রাতিষ্ঠানিক দুর্বলতায় ভোগে। খাদিজাতুল কোবরা সোনিয়া, বাস্তববাদী পরামর্শ নাকি নৈরাশ্যবাদ? খাদিজাতুল কোবরা সোনিয়ার প্রধান যুক্তি হল, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিতে বিদেশে স্থায়ী হওয়া ব্যক্তি ও পরিবারের জন্য অধিক সুরক্ষিত এবং রেমিটেন্স প্রবাহের মাধ্যমে দেশের অর্থনীতিতে অবদান রাখা সম্ভব। তার এই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি অনেক তরুণ এবং হতাশ মানুষকে প্রভাবিত করে। তিনি জ্ঞান বিতরণে বিশ্বাসী এবং বিভিন্ন বই থেকে সংগৃহীত তথ্য ও রিভিউ উপস্থাপনা করেন, যা শিক্ষার্থীদের বা জ্ঞানপিপাসুদের জন্য সহায়ক হতে পারে। সমালোচনা। সোনিয়ার এই দৃষ্টিভঙ্গির প্রধান সমালোচনা হল, এটি এক ধরনের নৈরাশ্যবাদ প্রচার করে এবং দেশের প্রতি নাগরিকের দায়বদ্ধতাকে প্রশ্নবিদ্ধ করে। এই দেশ সাধারণ নাগরিকদের জন্য নয়, বা ভবিষ্যৎ অন্ধকার এমন মন্তব্যগুলো দেশের ভেতর যারা ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করছেন তাদের মনোবল ভেঙে দিতে পারে। যদিও বিদেশে গিয়ে নিজেকে উন্নত করা এবং রেমিটেন্স পাঠানো অর্থনীতির জন্য সহায়ক, তবে এর মূল উদ্দেশ্য ব্যক্তি ও পরিবারের নিরাপত্তা ও উন্নতি। এটি দেশের সামগ্রিক উন্নয়নের জন্য একটি বিকল্প পথ হলেও দেশের প্রতি সরাসরি সামাজিক বা রাজনৈতিক দায়বদ্ধতা পূরণের বিকল্প নয়। তার কন্টেন্টের মাধ্যমে জ্ঞান বিতরণের কথা বলা হলেও দেশের সামগ্রিক অবস্থার প্রতি তার নেতিবাচক মনোভাব তরুণদের মধ্যে দেশ ছাড়ার প্রবণতাকে আরও বাড়িয়ে দিতে পারে, যা দীর্ঘমেয়াদে দেশের মেধাবী জনগোষ্ঠীর সংকট তৈরি করতে পারে। দেশের উন্নয়নের জন্য শুধু জ্ঞান অর্জন বা অর্থ পাঠানোই যথেষ্ট নয়, বরং সামাজিক ও রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণও জরুরি। পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার ও ইলিয়াস হোসেন। ভিন্ন ধারার অবদান ও বিতর্ক। পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার এবং ইলিয়াস হোসেন প্রচলিত অর্থে রাজনীতিবিদ না হলেও তারা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত মুখ। তারা মূলত সরকারের কঠোর সমালোচক এবং অনলাইন প্ল্যাটফর্মে বিকল্প তথ্য ও বিশ্লেষণ উপস্থাপনের মাধ্যমে এক ভিন্ন ধারার রাজনৈতিক অবদান রাখছেন। যখন মূলধারার গণমাধ্যমে সরকারের সমালোচনা করার সুযোগ সীমিত, তখন এই ব্যক্তিরা ভিন্ন মত প্রকাশের একটি প্ল্যাটফর্ম তৈরি করেছেন। তারা সরকারের দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো তুলে ধরে এক ধরনের জবাবদিহিতা প্রতিষ্ঠার চেষ্টা করেন। সমালোচনা। তাদের এই অবদান নিয়েও ব্যাপক সমালোচনা রয়েছে। প্রথমত, তাদের সমালোচনার ধরন অনেক সময় একপেশে, অতিরঞ্জিত এবং ভিত্তিহীন বলে বিবেচিত হয়। তাদের বিরুদ্ধে গুজব ছড়ানো, বিদ্বেষমূলক বক্তব্য প্রচার এবং উস্কানি দেওয়ার অভিযোগও রয়েছে। যেহেতু তারা দেশের বাইরে থেকে কাজ করেন, তাদের পক্ষে বাংলাদেশের মাটির বাস্তব পরিস্থিতি এবং সাধারণ মানুষের দৈনন্দিন চ্যালেঞ্জগুলো সম্পূর্ণভাবে উপলব্ধি করা কঠিন হতে পারে। তাদের সমালোচনা অনেক সময় গঠনমূলক না হয়ে কেবল বিরোধিতা ও নেতিবাচকতা প্রচারে সীমাবদ্ধ থাকে।
রাজনৈতিক অবদান হিসেবে তাদের কাজ দেশের ভেতরে সরাসরি কোনো ইতিবাচক পরিবর্তন আনছে না, বরং দেশের ভেতরের রাজনৈতিক মেরুকরণকে আরও তীব্র করতে পারে। তাদের অনলাইন কার্যক্রমের ফলে সরকারবিরোধী মনোভাব তৈরি হলেও তা কোনো কার্যকর বা ইতিবাচক রাজনৈতিক আন্দোলনের জন্ম দিতে পারেনি। একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি। এই ৩ ধরনের ব্যক্তিত্বের কাজ বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেকেই নিজেদের মতো করে বাংলাদেশের প্রতি এক ধরনের দায়বদ্ধতা বা আকাঙ্ক্ষা থেকে কাজ করছেন। যারা সরাসরি রাজনীতিতে এসে দেশের ভেতরের পরিবর্তনের স্বপ্ন দেখেন। খাদিজাতুল কোবরা সোনিয়া বাস্তবতাকে মেনে নিয়ে ব্যক্তিগত উন্নতির মাধ্যমে দেশের অর্থনীতিতে পরোক্ষ অবদান রাখার কথা বলেন। আর পিনাকি, কনক ও ইলিয়াস প্রবাস থেকে সরকারের কঠোর সমালোচনা করে ভিন্ন মত প্রকাশের সুযোগ তৈরি করছেন। তবে একটি পরিপূর্ণ সমাজ বা রাষ্ট্রের জন্য শুধুমাত্র এই ধরনের বিচ্ছিন্ন অবদান যথেষ্ট নয়। দেশের প্রকৃত উন্নতির জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা, যেখানে দেশপ্রেমের পাশাপাশি বাস্তববাদী চিন্তাভাবনা, গঠনমূলক সমালোচনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সক্রিয় অংশগ্রহণ ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আবেগ দিয়ে জীবন চলে না, যেমনটা বলা হয়েছে, তেমনি কেবল সমালোচনার মাধ্যমেও কোনো দেশের উন্নতি সম্ভব নয়। যারা উন্নত জীবন চান তাদের অবশ্যই সেই সুযোগ গ্রহণ করা উচিত। কিন্তু একই সাথে নিজের দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধতা ভুলে যাওয়া উচিত নয়। নিজেকে উন্নত করে দেশের জন্য কাজ করার অনেক পদ্ধতি রয়েছে, যা কেবল রাজনীতি বা বিদেশে স্থায়ী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়।